সরকার এবং ইউনিভার্সিটি অফ হাল ইউকে হঠাৎ করে আমাকে, হঠাৎ নয়, আমি অ্যাপ্লাই করেছিলাম, আমাকে বলা হয়েছিল অ্যাপ্লাই করতে আমার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, কারণ বঙ্গবন্ধুর নামে যে ফেলোশিপটা ওখানে আছে দিয়েছে গভর্নমেন্ট, বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো হাল ইউনিভার্সিটি, যাই হোক, কিন্তু এটা ছিল বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো, চেয়ার হয়তো অন্য জায়গায় আছে, চেয়ার না, আচ্ছা। তো ওখানে যখন বঙ্গবন্ধুর নামে একটা ফেলোশিপ দেওয়া হলো, ওনারা বললেন, হাল ইউনিভার্সিটি বললেন একটাই কন্ডিশন। ও আরেকটা জিনিস আমার মনে বলে রাখা উচিত, ওখানে তখন হাই কমিশনার ছিলেন আজকের মাহমুদ আলী ভাই, এবং উনি আজকে অর্থমন্ত্রী। তো উনি হাই কমিশনার থাকাকালীন স্বাভাবিকভাবে হাল আর গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু হাল ইউনিভার্সিটি ওয়ান্টেড টু মেক শিওর যে এটা কোনো ক্রমেই কারো দ্বারা মানে যাতে ইয়ে করা যাবে না, কি বলে এটাকে, ইনফ্লুয়েন্স করা যাবে না, সরি, জি, না না। সো ইন দ্যাট কেস গভর্নমেন্ট মেনে নিয়েছে। তখন হাল করলো কি, হাল সারা বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ভাইস চ্যান্সেলরদেরকে লিখে দিল যেরকম একজন মানে একটা জি, সেই দুটো কি, সেটা হলো স্মার্ট এর পরে ওয়েলফেয়ার স্টেট। আমরা যারা মানে এখানে অর্থনীতিবিদ আছেন এবং আমরা জানি এটা ওয়েলফেয়ার স্টেটটা কি মোটামুটি, তবে বাংলাদেশ যখন বলা হয়েছে এখানে কেমন বাংলাদেশ চাই, তা আমি ভাবছি যে আমি নিজে কি চাই, আমার নিজের চা পাওয়াটি আমি এখানে বলছি। আমি নিজে চাই স্মার্ট ওয়েলফেয়ার বাংলাদেশ, ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে আমরা সবাই জানি। এখন বঙ্গবন্ধু বলেছিলেন কি, বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ উইল বি, ইনফ্যাক্ট ওনার কথায় যে বাংলাদেশ সোনার বাংলা হবে সাউথ ইস্ট অর ইস্ট এশিয়াতে, লাইক সুইজারল্যান্ড, এটি উনি বলেছিলেন। তো এখন সুইজারল্যান্ড তো অনেক উপরে আছে আমরা সবাই জানি। তো ইন এনি কেস সেটাকে সামনে রেখেই আমি আমার আজকের বক্তব্যটা একটু দিতে চাচ্ছি আপনাদের কাছে। ওয়েলফেয়ার স্টেট, স্মার্ট ওয়েলফেয়ার স্টেট। শুধু স্মার্ট বললে হয়তো ঠিক বোঝা যায় না যে কোন স্মার্ট। আমি এর মধ্যে একটা ইয়ে দিয়েছি আর কি, যে এইভাবে আমাদের যেতে হবে। তখন একটা ওয়েলফেয়ার আমরা তো স্যারদের সামনে আমার ওয়েলফেয়ার স্টেট নিয়ে কথা বলো একটু দুষ্কর, বাট ইন এনি কেস আমি খুব একটা অর্থনৈতিক দিক থেকে যেটা আছেই, কিন্তু সাধারণ মানুষের জন্য ওয়েলফেয়ার স্টেটটা কি সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আপনি ইংলিশে পড়ে ফেলেন, তাহলে শর্টকাট হয়ে যাবে। না, আমি সবটা পড়বো না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়েলফেয়ার স্টেটটা is a form of government in which the state protects and promotes the economic and social well-being of its citizens. সিটিজেনদেরকে এটা আমরা যদি দিতে পারি তাইলেই মোটামুটি হয়তো এই স্মার্টের একটা বসেন, আমি পিছনে যাই, তো এখন যেটা বলতে চাচ্ছি আমি, the early features of the welfare state, welfare state-এর ফিচার্স গুলো, যাক, যেমন পেনশনস,
and social insurance developed from long time ago, 1880s onwards in industrialized Western nations. These are the major features which Western states they have implemented before. The problem is after Second World War, we can see that more or less all states wanted to be a welfare state, more or less. Historically, if you want to know historically, what was in fact in ancient periods, there are some statements here, I don't want to go through them. Emperor Ashoka, he wanted to make some, contribution to the welfare state then. In India, in China, also Emperor Wen, Han Dynasty, they had long time ago. So I don't want to go through all of them. As you can see, in fact, welfare state is not a new concept. Long time ago, in Arab countries, they said that during Caliph Umar, all sort of, zakat and all other things have been introduced. In other words, what I am trying to say, in modern age, you would find most of the developed and Western nations, they have introduced the different features of welfare state. I don't want to take much time, just would like to give you some data, what's happening now. In fact, as you know Price Waterhouse and Cooper from UK, what they did a couple of years back, they took 3 countries, Australia, Canada, and Bangladesh. These 3 countries, how they would be rich, or they are already, a couple of them are rich, we are not, but how they are going to be rated in terms of the income. If you like, this PwC, they mentioned that Canada would be $300 billion economy in 2050. Australia, $2.9 billion economy. And 209, and Bangladesh is going to be 3. So from Canada, between Canada and Australia, in fact, Bangladesh is going to be in the middle, which means Bangladesh is going to supersede Australia in 2050. So this is PwC, but the point is, we have to think about it, that those projections, predictions, or whatever you say, Pricewaterhouse was making it over what happened over the last 50 years, and Canada and Australia. So if really we can achieve that, or perhaps we would, through different sort of programs and projects of Smart Bangladesh. Now the point is, what we have seen last 20 years, as Sir said to me, my research on Vision 2021 in 2001, what we found at Hull is, we found that Bangladesh has a kind of a 2000 at this level. But after 2021, when we have another study, we saw, in fact, that the
achievement was much larger than what was the vision said in 2000. And if we can achieve that, then there was a possibility that in fact the country, the nation would achieve 2050 what PwC was trying to say. With this in mind, I think, we want to go back to কেমন বাংলাদেশ চাই। যা দেখেছি লাস্ট 20 ইয়ার্সে, মানে লাস্ট 20 ইয়ার্স মিনস আমি মনে করি 1991, isn't it? The democratic government started. এরপরে যা হচ্ছে, অনেক সময় আমরা যারা বিভিন্ন পত্রপত্রিকা রিভিউ করি, রিভিউতে নানান রকমের কথা আসে। প্রথম কথাটি এখন যা আসে, I think I should tell here as a researcher, এখন যেটা আসে, এখন আসে করাপশনই উপরে আসে। এখন করাপশন মানে দুর্নীতি, অর্থাৎ দুর্নীতিটা সবচেয়ে আগে আসে, প্রথম আসে। এই পর্যায়ে দুর্নীতির একটা ইয়ে আছে। যদি আপনি বলে আর কি সবাই যে if you are going to keep the money at home, that money can be invested at home and you can get some benefit out of it as well. But if you transfer that money to overseas, then you are not getting any benefit out of it. আমি জানি না এখানে কোনো মাঝে মধ্যে বাংলা এসে যায়। I don't know whether there was any study how much money in fact transferred overseas. I don't know, সবাই বলে lots of money, but how much is that? If you know that, then we can see that how we have in fact worse off. In that case, what I am trying to say at the end, just would like to give you mention you some of the data which developed countries in terms of বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আগেই বলেছি, আজাদ ভাই, ডক্টর আজাদ খান আমাদের বিখ্যাত বারডেমের চেয়ারম্যান, এবং উনি সাম্প্রতিককালে একটা মেজর অপারেশন হয়েছে। উনি বলেছেন যে ভাই আমি যাব, কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে, অতএব আমি ওনাকে দ্বিতীয় বক্তা হিসাবে ওনাকে আমি ঘোষণা করছি। ডক্টর A.K. আজাদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় অধ্যাপক। বাংলায় বলতে পারি তো না, এখানে আমি মনে করি আমি মিসফিট, কারণ এখানে এত বিজ্ঞ লোকেরা আছে, এবং আমি যাকে বড় ভাই মনে করি ফরিদুজ্জামান সাহেব আছেন। সুতরাং এখানে আমি খুব সাদা মাঠা কথা বলবো, এবং আমি আমার কথাটা চিকিৎসার ক্ষেত্রের মধ্যেই রাখবো, আপনার দেশকে যাই করতে চান, যদি সুখী দেশ করতে চান, তাহলে মানুষকে চিকিৎসার আওতায় আনতে হবে। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি এটা, যে বাংলাদেশের সব মানুষকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরকম হয়েছে যে সব মানুষকে চিকিৎসার আওতায় আনা সম্ভব, যদি আমরা ট্রুলি একেবারে এটা স্টেপ নেই। কিভাবে? একটা হলো যে বর্তমানে যে চিকিৎসা যে হইতেছে, সেই চিকিৎসাতে মানুষকে যে হসপিটালাইজ করা হয়, ও তো হসপিটালাইজ করার দরকার হয় না। কিন্তু মানুষ কিন্তু এখন বর্তমানে রিমোট প্লেসে লোকেরা থাকে, তারা মনে করে ডাক্তার পাওয়া যায় না। তো বর্তমানে ডাক্তার যে পাওয়া যায় না, এটা আবার অনেকেই মনে করে ডাক্তার সমাজ কাজ করতে চায় না। তো এটা কিন্তু সত্যি না। সত্যি হলো যে একদম সিনিয়র ডাক্তার সে গ্রামে যে থাকবে, মিড লেভেল ডাক্তার গ্রামে থাকবে কেমন করে, কারণ ছেলেমেয়েকে মানুষ করতে হয়, তো
দেশ তো এরকম ইউনিফর্মলি ডেভেলপড হয়নি সেজন্য। তো এখন বর্তমান টেকনোলজির জন্য লোককে আসলে ওই ডাক্তারকে ওখানে থাকার দরকার হয় না, যদি আমরা অনলাইন আসি এবং বিভিন্ন যে সমস্ত টেস্ট ফেস্ট করা দরকার সেই টেস্টগুলো এখন হ্যান্ডেল ডিভাইস দিয়ে করে ফেলা যায়। সুতরাং আমরা একটা সার্ভে করে দেখেছি, ইট উইল কাভার মোর দ্যান 95% অফ দ্য হেলথ রিকোয়ারমেন্ট। আমাদের করতে হবে কম্প্রিহেন্সিভ ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার, এটা আমরা ডায়াবেটিক সমিতি আমরা 400 করার প্ল্যান করছি আগামী 2 বছরের ভিতরে, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সাপোর্ট দিবেন, এটা আমাকে সামনাসামনি বলেছেন। যে পলক যে সেও সিম্প্যাথেটিক ব্যাপারে, কারণ পলকেরও তো একটা ডায়াবেটিক সমিতি আছে সিংহাতে। আমি বলছিলাম যে আপনি পলক করবে, আপনি বলে দিলে সাহস বেশি হবে, এটা বলে দিয়েছেন। এই একটা কথা বলছি যে বর্তমানে যদি হেলথ কেয়ারকে আমরা সব মানুষের কাছে নিতে চাই, তার সব জায়গাতে টার্সিয়ারি হেলথ কেয়ার ক্রিয়েট করাটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে, খরচ হয়ে যাবে, অথচ ওইরকম ডিমান্ড থাকবে না। এখন যে আমি আশা করি আপনারা অন্যভাবে নেবেন না, ঢাকা শহরে যে বিভিন্ন হসপিটালে রুগী ভর্তি হয় বা করা হয় তার 50% ভর্তির প্রয়োজন। এখানে ভর্তি করা হচ্ছে ওই ক্লিনিকের মালিকের দরকার, ডাক্তারেরও দরকার কিছুটা বলতে, তো সেটা ওভারকাম করে করা যায়। আবার টার্সিয়ারি কেয়ার হসপিটাল যে থাকতে হবে না তা না, থাকতে হবে, তো যতগুলোই থাকবে তারা স্টেট অফ দ্য আর্ট হতে হবে। যেমন আপনাদের চোখের সামনেই কিন্তু গত 20 বছরে ট্রান্সফরমেশন হয়ে গেছে হার্ট কেয়ার। 20 বছর আগে আপনি খেয়াল করে দেখেন মানুষের হার্টের কিছু হলেই কলকাতায় যাইতে হতো, এখানে যাইতে হতো। এখন অনেক লোক যায় কিন্তু অনেক লোক তো হাসি দিতেও যায়, সেটা তো আলাদা কথা। কিন্তু এখন মেজরিটি লোকের যাওয়ার দরকারই হয় না বাইরে চিকিৎসা, হার্টের জন্য যাওয়ার দরকার হয়, মানে চিকিৎসার টার্সিয়ারি কেয়ার মরলে সব করা যায়। কোথাও কোথাও ঘাটতি আছে, তা ঠিক, বিশেষ করে ক্যান্সার কেয়ারে ঘাটতি আছে, এবং ক্যান্সার কেয়ার যদি আপনি একটা দুটো এটা ওটা করেন তাতে হবে না, কিন্তু করতে হবে এক স্টেট অফ দি আর্ট, যেখানে মানুষের কনফিডেন্স আছে এবং রিয়েল ক্যান্সার কেয়ার দেওয়া যায়। কারণ এটা কিন্তু ঠিক যে আমাদের যেটাই আমরা দিই সেটা স্টেট অফ দ্য আর্ট হতে হবে। স্টেট অফ দ্য আর্ট কেয়ার আসলে ক্যান্সার কেয়ার বাংলাদেশে এই মুহূর্তে নাই, কিন্তু করা প্রয়োজন। আমি থার্ড কথা, আমি অল্প কথাই বলতেছি, থার্ড কথাটা হলো যে আমাদের যে মেডিকেল এডুকেশন আছে সেটাও কিন্তু এক্সপার্ট ম্যান পাওয়ার সৃষ্টি করার মতো হইতে, ওটা কমার্শিয়ালাইজ হয়ে গেলে হবে না। তো সেটার প্রতি নজর দিতে হবে, সেটা ডেভেলপ করতে গেলে তাহলে পরে হেলথ কেয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। কারণ আপনার সেন্টার থেকে, বাংলাদেশ কিন্তু একটা ছোট দেশ না, বাংলাদেশ আসলে খুব বিরাট দেশ। আমি এই এরিয়া হিসাবে বলছি না, 17-18 কোটি লোক কয়টা দেশে আছে, 17-18। এই যে আপনি সুইডেনের কথা বললেন, সুইডেনের যার লোক সংখ্যা তো আমাদের মিরপুরের চাইতেও কম, মিরপুরের চাইতেও কম। তো আমরা সেই মেন্টালিটি ডেভেলপ করেছি। তো আমি 3টা জিনিসের কথাই বলছি, যে একটা হলো যে মানুষকে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের আওতায় আনা সম্ভব, এই বাজেটেও আনা সম্ভব মোটামুটি, 1 নম্বর। 2 নম্বর হলো হেলথ কেয়ারটা ওইভাবে প্ল্যান করতে হবে, 2। আর 3 নম্বরে মেডিকেল এডুকেশনকেও আপ টু ডেট করতে হবে, কোয়ালিটি করলে পরে তাহলে পরে হেলথ কেয়ার তো খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ওয়েলফেয়ার, যে কোনো ওয়েলফেয়ার স্টেটের জন্য হেলথ কেয়ার খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমি 2টা এক্সাম্পল দিয়ে বলবো। ধরেন আমেরিকা খুব ধনী দেশ, তো আমি আগে মিটিংয়ে অনেক যেতাম, যেতে হতো, ওখানে বহু জায়গাতেই পপুলেশন বলতে, ভাই আপনাদের ডায়াবেটিস সুবিধা আমাদের মেম্বার করে না, আমরা তো অ্যাফোর্ড করতে পারছি না। কারণ ইন্স্যুরেন্সে যে কাভার করতে গেলে যে প্রিমিয়াম দিতে হয় সেটা করতে পারে না, বলে আপনার দেশের ডায়াবেটিকের আমেরিকান ডায়াবেটিক দেশ থেকে ভালো আছে, ভালো আছে। তো সেই জন্য বলছি যে আমরা ঠিকমতো প্ল্যান করতে পারলে এবং যদি সেটা ইমপ্লিমেন্ট করি তাহলে মানুষকে হেলথ কেয়ার আওতায় আনা সম্ভব, এবং আমাদের সেই প্ল্যানটা করা উচিত। ধন্যবাদ।